প্রায় দুপুর হয়ে এলো। আজ গোসল সেরে আট পৌড়ে বাঙালিয়ানা ভাবেই শাড়ি পরেছে ইফরা। লম্বা চুলগুলো সেই একরকম হাত খোপা করা। মেয়েটা চুলের ব্যাপারে বরাবরই একটু অলস। আরাধ্য বেরিয়েছে প্রায় ঘন্টাখানেক হয়ে এলো। শাড়ির লম্বা আঁচল টেনে মাথার চুল ঢেকে সিঁড়ি দিয়ে নামছে সে। অরুণিমা রন্ধনশালায় দুপুরের খাবারের আয়োজন করেছে। নয়তো দেখা যাবে খানিক বাদেই বাপ ছেলেতে এসে খাবার চেয়ে বসবে, অথচ রান্না বাড়া কিছুই হয়নি। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করা, স্বামীর মুখে খাবার তুলে দেওয়া, সন্তানের দেখাশোনা, এর চেয়ে বেশি আর কি চাই জীবনে। এই সুখের আশায় তো মীর আহনাফের হাত ধরে সেবারে ঘর ছেড়ে পালিয়ে এসেছিল অরুণিমা। এই সুখের আশায় তো মীর আহনাফের হাতে ধরে সেবারে ঘর ছেড়ে পালিয়ে এসেছিল অরুণিমা। পরিবারের বেশ আদুরে হওয়ায় ঢাকা হতে এই সুদূর পঞ্চগড়ে মেয়ে কোনো কালেই বিয়ে দিতে চায়নি অরুণিমার বাবা। তবে কচি বয়সের প্রেম কি আর বাঁধ মানে? ইফরা মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ায় অরুণিমার পাশে। চুলায় মুরগি কষানো মাংসে পানি দিয়ে ইফরার দিকে তাকান তিনি। কি গো বউ, এই চুলোর আঁচে এসেছো কেন শুনি? ইফরার ঘন পাপড়ির সাদামণির চোখ তুলে এক ঝলক তাকায় অরুণিমার মুখের দিকে। খানিক তাকিয়ে থেকে সহসায় দৃষ্টি নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি আপনাকে কিছু সাহায্য করে দিই গিন্নিমা? রেনুর মা লাউ কাটছিল, তবে ইফরার কথা শুনে দ্রুত এসে দাঁড়ায় তার পাশে। ব্যস্ত স্বরে বলে, সে কি বৌরানী, আপনি নয়া বউ, আপনি এই রন্ধন ঘরে কি করবার আইছেন? ছোট নবাব শুনলে কিন্তু মেল্লা রাগ করব। আপনার কি কিছু লাগবো? তাইলে আমারে কন, আমি দিমু। কোনো উত্তর করে না ইফরা। মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে থাকে সে। অরুণিমা চুপ থেকে পর্যবেক্ষণ করে ইফরার ভয়ার্ত মুখ। আঙুল দিয়ে হাতে তালু ঘষছে মেয়েটা। রেনুর মা আবারও কিছু বলতে নেবে, ঠিক তখনই থামিয়ে অরুণিমা, আহ কোহিনূর, বেশি কথা না বলে গোস্ত নাড়া দাও। অরুণিমা চুলার সামনে থেকে সরে আসতেই রেনুর মা গিয়ে দাঁড়ায়। মাংসের পানি শুকিয়ে এসেছিল। অরুণিমা একবার সেদিকে তাকিয়ে ইফরাকে বলে, শোনো বউ, তুমি আমার বাপজানের একমাত্র প্রাণ। তুমি বলতে বাপজান আমার পাগল। তুমি আমার বাপজানের খেয়াল করো, তার উগ্র স্বভাব শান্ত করো। বাকি সংসার সামলাইতে আমি রয়েছি। ইফরা ধীরে ধীরে মাথা তুলে তাকায় অরুণিমার দিকে। ফর্সা গড়নে কি অপরূপ এই নারী! যৌবনকালে নিশ্চয়ই আরও বেশি সুন্দর ছিলেন। থ মেরে যায় ইফরা। এক ধ্যানে তাকিয়ে থাকে অরুণিমার দিকে। এই যে মেয়ে। অরুণিমার নাড়া দেয় ইফরার হাত। কেঁপে ওঠে মেয়েটা। মনে ভাবনাগুলোকে ঘুম পাড়িয়ে ভয় ভয় চোখে তাকায় অরুণিমার দিকে। মেয়েটা ভয় পাচ্ছে ভেবে অরুণিমা এগিয়ে এসে আদুরে হাত রাখে ইফরার গালে। ইফরা দৃষ্টি রাখে অরুণিমার মায়াবী চোখ জোড়ায়। অরুণিমা মুচকি হেসে মিষ্টি স্বরে বলে, আমার পাগলটা তোরে মেল্লা ভালোবাসি আম্মা। আর আমার বাপজানের ভালোবাসা পাইছো মানে তুমি ভাগ্যবতী। আমি তার মা বইলা কই না, আমার বাপজানের মনটা খাঁটি সোনা গো আম্মা। বলে আমার যারে ভালোবাসে তার লাইগা জীবন দিয়া দিব। তবে শত্রুর কলিজা বাহির করে আনতে কিন্তু দুইবার ভাবে না। ইফরা অপলক তাকিয়ে কথাগুলো শুনছিল। এক মুহূর্তের জন্য চোখের পলক নড়েনি তার। অরুণিমা কিছুটা ঝুঁকে ঠোঁট ছুঁয়ে দেয় ইফরার কপালে। আমার সংসারের লক্ষ্মী তুমি আম্মা। সবসময় মনে রাখবা এটা তোমার বাড়ি, সব তোমার নিজের। ফারহান যেমন আমার জানডা, তুমি আমার সে জানের জান। আমার ঘরের আলো আম্মা। তুমি চুলার পারে আইবা না, তোমার কোনো কাজ করা লাগবে না। তুমি শুধু আমার পোলারে ভালো রেখো আম্মা। গিনিমা তরকারি হইয়া আইছে, এবার কি টমেটোর চাটনি খান করমু? রেনুর মায়ের ডাকে দুজনের কথায় ভাটা পড়ে। পূর্ণিমার চোখের কণা চিকচিক করছিল। ইফরার নজর এড়ায় না কিছুই। সে বেশ ইতস্তত হয়ে মিয়ে যাওয়া স্বরে বলল, আপনি কি কাঁদছেন গিন্নিমা? ওসব গিন্নিমা কিরে, তোরা হয়েছিস আজকালের মেয়ে, সবাইকে পর ভাবিস। আগের দিন আমরা মা চাষিদের ছোট আম্মা বড় আম্মা কইতাম, এখন এর বাচ্চারা চাষি জেঠি বলে। থাক সেসব কথা, আগে বলতো শুনি মেয়েরা মাকে কি ডাকে? ইফরা মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আম্মা। তবে তুমি আমার মেয়ে হলে কি ডাকবে? চট করে মাথা উঁচু করে তাকায় ইফরা। বেশ আনন্দ লাগছে তার। মনের মাঝের ভয়টা যেন কোথায় উড়ে গিয়েছে তার। তাই সহসায় উত্তর করে, আমি কি আপনাকে আম্মা ডাকবো গিন্নিমা? কেন নয়, 100বার ডাকবি। ইফরার খুশি দেখে কে, এ যেন আকাশের চাঁদ পাওয়ার মতো আনন্দ। অরুণিমা দেখে মেয়েটার হাসি হাসি মুখ। শান্তি লাগছে তার। চুলার দিকে এগিয়ে যেতে যেতে বলে, দোতলার ঘরে মানা আছে, আমার বোনের মেয়ে। তোর কিছু প্রয়োজন হলে তাকে বলিস। এখন যা দেখি এখান থেকে, দুটো দিকে আলাপচারিতা কর। আমার রাত দে। এই বুঝি উনি এলেন বলে।
ইফরা মাথা ঝাঁকিয়ে বিদায় নেয় রন্ধনশালা থেকে। শাড়ির আঁচল আবারও কিছুটা টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে। দুপুর একটা। স্কুলের টিফিন পিরিয়ড চলছিল। সেই সুযোগে স্কুলের পিছনের সেই আধপ্রাচীর টোপকে লুকিয়ে স্কুল বাঙ্ক করেছে রাইসা। আজ ক্লাসে তার একদম মন লাগছিল না। কেমন জানি সব অস্থির লাগছে তার। আপা বাড়ি ছেড়ে গিয়েছে মাত্র 3 দিন হলো। তবুও তার মনে হচ্ছে কতদিন সে দেখে না আপাকে। কাঁচামাটির পথ ধরে বইগুলো বুকে চেপে এগিয়ে হেঁটে যাচ্ছে সে। এই তো, আর কিছু দূর গেলেই মিরপাড়া, তারপরেই চেয়ারম্যান বাড়ি। আচ্ছা, আবার কি দেখা পাবো? চাহ, কি ভাবছি, আবার নতুন বউ, সে কি আর বাড়ির বাহির হবে নাকি? এমন কত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাইসার মনে। আনমনে হাঁটছিল সে। তবে বিপত্তি বাঁধল মীর বাড়ির বাগানের কাছে এসে। বড় এক জাম্বুরা গাছ নজরে এসেছে। এই গাছের জাম্বুরা বরাবরই ভীষণ মজা। মাত্রই অল্প কয়েকটা আছে। রাইসা বেশ কিছু সময় তাকিয়ে থাকে। গাছের কাঁচা রাস্তার একদম ধার কাছেই গাছটা। গাছ হতে দৃষ্টি নামিয়ে নেয় রাইসা। মনটা খারাপ লাগছে, নিজে নিজেই বিড়বিড় করছে সে। ধুর, আজ আপা থাকলে নিশ্চয়ই এই জাম্বুরা আর গাছে থাকতো না, সব আমাদের হাতে আসতো। প্রতিবার তো তাই হয়, স্কুল থেকে ফেরার পথে আপা চুরি করে নিয়ে যায়। রাইসার মন মানে না। সে আবারও দৃষ্টি দেয় গাছের দিকে। এবার গাছকে উদ্দেশ্য করে বলে, শোন, আমি হলাম ছোট নবাবের শালি। আর শালি মানে বুঝিস, অর্ধেক ঘরবালি। তার এই জাম্বুরার উপর আমার হক আছে। আমি তো জাম্বুরা খাবই। কথাগুলো শেষ করেই হাতের বইগুলো গাছের গুঁড়িতে রাখে রাইসা। স্কুল ড্রেসের জামাটা কিছুটা গুঁজে নিয়ে বাঁদরের মতো গাছ বেয়ে উঠতে শুরু করে। মুহূর্ত খানিকের মধ্যে গাছে উঠে বড় বড় 3টে জাম্বুরা ফেলে মাটিতে। এবার তার নামার পালা। প্রথম পা এগিয়ে নিচের দিকে নামতে নেবে ঠিক এমন সময় কানে আসে বাইকের শব্দ। গাছের মাঝ বরাবর থেকে বেশ আতঙ্কিত হয় রাইসা। খুব দ্রুত গাছ হতে নামতেছে সে। তবে বাইকটা বেশ কাছাকাছি এসে পড়েছে মনে হচ্ছে। আর কিছুটা বাকি, তবে এবার দ্রুত নামতে গিয়েই বাঁধে বিপত্তি। গাছ থেকে স্লিপ কেটে ধপ করে কাঁচা শক্ত রাস্তায় পড়ে রাইসা, ঠিক বাইকের সামনাসামনি। বাইক চালক বেশ দক্ষ, তাই দ্রুত হাতে ব্রেক কষেছিল বেচারা। নয়তো এই মেয়ের আজ ইন্না লিল্লাহ হয়ে যেত। রাইসার হাতের কোনোই ছুলে গেছে কিছুটা। পায়ে লেগেছে কিনা আপাতত বুঝতে পারছে না। পরিষদের কাজ শেষ করেই এক বিচারে গিয়েছিল আরাধ্য। গ্রামে নাকি কিছু পাতি নেতার আবির্ভাব ঘটছে, তাদের একটু ধোলাই দিতে গিয়েছিল। মেরেছে প্রচুর। তার ফলস্বরূপ হাতে কপালে কিছুটা কেটেছে তার। সাদা ব্যান্ডেজ মাথায়। রেজা বাইক চালাচ্ছিল, তার পিঠের উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে পিঠের উপর হাত রেখে আরামসে শুয়ে শুয়ে বাড়ি ফিরছিল সে। তবে এমন ধীপ করে কাটা ব্রেকে যেন পড়তে গিয়েও নিজেকে কোনো মতে সামলে নিয়েছে ছেলেটা। মায়া গো মায়া, এই বালছেনা নিশ্চয়ই আমাকে পটল খেতে ঘুরিয়ে আনতে চেয়েছিল মায়া। ভোরকে চাই রেজা। ঘাড়টা হালকা কাত করে তাকায় আরাধ্যর মুখের দিকে। তাকিয়ে বলে, ইয়ে মানে ছোট নবাব, মায়াকে? ছোট ছোট চোখ করে তাকায় আরাধ্য। ডান হাত তুলে একটু তাকিয়ে থেকেই বেশ জোরে এক পাঁচ করে রেজার পিঠে। সাথে কড়া করে জানিয়ে দেয়, তোর আম্মা মানে শামসির নতুন বউ। কাঁচুমাচু হয়ে যায় রেজার মুখ। কোন কুলক্ষণে যে দাদা বাপের নাম রাখছিল শামসুল, যার দৌলতে কথায় কথায় শামসির পুত শুনতে হয় তার। পড়ে গিয়ে ভ্যাভা করে কাঁদছে রাইসা। আরাধ্য আচমকাই রেজার ঘাড় ধরে তার দিকে ঘুরিয়ে বলে, আরে শালা, তোর গলার স্বর মেয়েদের মতো হলো কবে? মেয়েদের মতো কাঁদছিস কেন? ভাই, তোর জেন্ডার ঠিক আছে তো? আমার না সন্দেহ হচ্ছে। আরাধ্যর কথাগুলো শেষ হবার আগেই আবার ভেসে এলো কান্নার শব্দ। রেজাকে ছেড়ে এবার নিজের কাঁধ কিছুটা ঝুঁকিয়ে সামনের দিকে তাকায় আরাধ্য। তার বাইকের সামনে এক অল্প বয়সী স্কুল ড্রেস পরা মেয়ে বসে বসে কাঁদছে। লে মোর খোদা, এই আপদ আবার কই থেকে উড়ে এসে জুড়ে বসলো? ভাই, দুপুরবেলা গাছ থেকে টপকাইছে। আমার কি মনে বলেন তো? মনে হচ্ছে শ্যাওলা গাছের পেতনি। আরাধ্য ভ্রু কুঁচকে নিয়ে বেশ জোরে একটা গাঁটটা মারে রেজাকে। সাথে চিবিয়ে চিবিয়ে বলে, জেন্ডারের সাথে চোখ দুটো কি গেছে নাকি? সামনে শ্যাওলা গাছ না জাম্বুরা গাছ? রেজা অবুজের মতো মুখ করে বলে, আমি কি করব? মেয়েটা আপনার জাম্বুরা গাছ থেকেই টপকে পড়েছে। আরাধ্য নেমে দাঁড়ায় বাইক থেকে। হাতে কনুইতে ব্যান্ডেজ। ব্যথা কনকন তার। তবে সেদিকে থুড়ি পাত্তা দেবে সে? ভদ্রলোকের মতো এগিয়ে গিয়ে দাঁড়ায় রাইসার সামনে। মেয়েটা মাথা নিচু করে তখনও কাঁদছে। রেজা বাইক সাইড করে। সেও এসে দাঁড়ায় আরাধ্যের পাশে। রাইসার কান্না দেখে রেজা আরাধ্য একে অপরের চোখাচোখি তাকায়। হাতে অনেকটা ছুলে গেছে, যাতে প্রথম দৃষ্টি দেয় আরাধ্য। রক্ত ঝরছে খানিকটা তার। বেশ গম্ভীর কণ্ঠে ডাকে, এই চাংড়ি। রাইসা দমে যায়। ধীরে ধীরে চোখ তুলে তাকায় উপরের দিকে।
মাটিতে বসে থাকা রাইসার সামনে আরাধ্য আর রেজা যেন বেশ লম্বা মতো এক জিরাফ। এদিকে সামনে দাঁড়ানো ছোট নবাবকে দেখেই শুষ্ক ঢোক গেলে মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলে, ছোট নবাব। আরাধ্য দেখে মেয়েটার চেহারা। এ যে আর কেউ নয়, তার একমাত্র বউয়ের একমাত্র বোন, মানে তার শালিকা। বাহ! এক বোন তেজি আর এক বোন গেছো বাদর। ঠোঁট বাঁকিয়ে কিছু সময় হাসে আরাধ্য। আরে শালি, তুমি এই দিন দুপুরে গাছ থেকে টপকাইলা কেমনে সোনা? রায়সা বেশ সাবধানে উঠে দাঁড়ায়। আরাধ্যকে এমন সময় বিন্দুমাত্র আশা করেনি সে। এবার নিশ্চয়ই আপার কাছে বিচার যাবে তার নামে। ভয়ে রীতিমতো হাঁটু কাঁপছে তার। আরাধ্যর খেয়ালে আসে মেয়েটা তাকে ভয় করছে। কণ্ঠে নমনীয়তা এনে সে বলে, ধুর, এত কাবাকাবি করিস না তো চিংড়ি। চোখ মুখ খিচে নেয় রায়সা। মনে মনে একটা কথা ভাবছে সে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। রেজা দুজনের কথোপকথন শুনছিল। হঠাৎ তার নজর যায় গাছের গুঁড়িতে পড়ে থাকা রায়সার বই আর জাম্বুরার উপর। সে এগিয়ে যায় জিনিসগুলোর দিকে। তবে তার আগেই চিলের মতো ছৌ মেরে রায়সা গিয়ে বই আর জাম্বুরা হাতে তুলে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে, সব যেন রেজার মাথার উপর দিয়ে গেল। বেচারা অসহায় মুখ নিয়ে তাকায় রায়সার মুখের দিকে। এতেই ফট করে জিহ্বা বের করে ভেঙচি কাটে রায়সা। কি ফাজিল মেয়ে রে বাবা! নিজেই নিজের সাথে বিড়বিড় করতে আবারও আরাধ্যর কাছে এসে দাঁড়ায় রেজা। ভেঙচির শোধ নিতে বলে, এ তো দেখছি জাম্বুরা চুন্নি, শ্যাওলা গাছের পেতনি নয় ছোট নবাব। এহ এহ সে যে কিনা আপনার শালিকা চুন্নি, এই খবর এলাকায় জানাজানি হলে আপনার মান সম্মান থাকবে? আরাধ্য রাগী একটা লুক দেয় রেজার দিকে। রায়সার কানে রেজার সব কথাই গিয়েছে। জাম্বুরা বই সব নিয়ে এসে আরাধ্যের সামনে আবারও মাথা নিচু করে দাঁড়ায় সে। আমি চুন্নি নই ছোট নবাব, কেউ ছিল না, তাই গাছের অনুমতি নিয়ে আমি তার ফল ছিঁড়েছি। বিশ্বাস না হয় গাছকে জিজ্ঞেস করুন। কপাল কুঁচকে নেয় রেজা, ধমকের স্বরে বলে, এই মেয়ে, গাছ কি কথা বলতে পারে নাকি? আমাদের বোকা পেয়েছো? আপনার সাথে কথা না বললে আমি কি করতে পারি? আমার সাথে বলেছে। সেটা বড় কথা নয়, এখানে ছোট নবাব উপস্থিত, তবে আপনি আমাকে প্রশ্ন করার কে? আরাধ্য দাঁড়িয়ে থেকে দুজনের ঝগড়া দেখছে। দেখতে বেশ ভালোই লাগছে তার। কিছু সময় পর পর মুচকি মুচকি হাসছে। এইটুকুনি মেয়ে হয়ে বড়দের মুখে মুখে কথা? দাঁড়াও, জাম্বুরা খাওয়া বের করছি তোমার। রেজা রায়সার দিকে এগোতে যাবে, ঠিক তখনই ছুটে বেরিয়ে যায় রায়সা। কিছুটা দূরে গিয়ে জিহ্বা বের করে আবারও ভেঙচি কাটে রেজাকে। সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, আমি খাবো চুরি কইরা, পারলে আমার ধইরা দেখা। অদ্ভুত এই ছন্দে এবার ফিক করে হেসে ওঠে আরাধ্য। রেজার রাগ লাগে। এইটুকুনি মেয়ে কিনা তাকে নাকানি চোবানি দিল। ভেবেই লজ্জায় পচা পুকুরে ডুবতে ইচ্ছে করছে তার। আরাধ্য হাসি থামিয়ে বলে, লুঙ্গির কাছে ইতিমধ্যে খুলে পড়েছে, বাকিটা খুলে পড়ার আগেই বাইক স্টার্ট দে। শেষবারের মতো যতটা রাইসাকে দেখা যায় সেদিকে তাকিয়ে বাইকে চড়ে বসে রেজা। আরাধ্য আগের স্থানেই দাঁড়ানো। বাইক স্টার্ট দিয়ে তার কাছে এনে স্লো করতেই চড়ে বসে সে। দোতলার ঘরগুলো বেশ ছোট ছোট, হয়তো আরাধ্যের জন্য বরাদ্দকৃত। ঘরে অর্ধেক মিলে হবে একটা করে রুম। ইফরা এদিক ওদিক উঁকি দিয়ে হাঁটছে। আসলে সে মানহাকে খুঁজে চলছে। এক এক করে প্রায় সব ঘরগুলো ইতিমধ্যে খুঁজে ফেলেছে। বাকি রয়েছে দোতলার শেষ মাথার একটা ঘর। এবার পালা তাতেই উঁকি দেওয়ার। ঘরের দরজা ভাজানোই ছিল, হালকা ছুঁয়ে দিতেই খুলে যায়। ইফরা এক পা করে এগিয়ে যায় ঘরের ভিতরে। মানহা ঘরে নেই। পুরো ঘর ফাঁকা। ইফরা পুরো ঘরে নজর বুলায়। সব সুন্দর করে গুছানো। কথায় আছে, মেয়েরা ঘরের সৌন্দর্য। তারা থাকলে ঘর পরিপাটি থাকাটা স্বাভাবিক। গোসলখানায় পানির শব্দ হচ্ছে। ইফরা কান পেতে শোনে কিছুটা সময়। মানহা গোসলে ঢুকেছে। আপাতত এইখানে না থাকাই ভালো, পরে আসা যাবে ভেবেই দরজার দিকে পা বাড়ায় সে। তবে যাওয়া হয়ে ওঠে না। চোখ জোড়া আটকে যায় বিছানায় অযত্নে পড়ে থাকা ডায়েরির ওপর। ইফরা দিক পাল্টায়। দরজার দিকে না গিয়ে এগিয়ে যায় সুন্দর লাল ডায়েরির দিকে। বিছানার একদম কাছে এসে দাঁড়ায় সে। ডায়েরির ভেতর এক কলম রাখা, যার অর্ধেকাংশ বাইরেই রয়েছে। ইফরা কিছু সময় দাঁড়িয়ে থেকে হাতে নেয় ডায়েরি। অপেক্ষা না করে কলমের অর্ধকাংশ ধরেই উল্টে দিতেই কিছু লেখা উন্মুক্ত হয়ে যায় তার সামনে। ইফরা ছোট ছোট চোখ করে পড়তে থাকে লাইনগুলো। কি অদ্ভুত! আপনার আমার প্রেম হয়নি, হবেও না, অথচ আমি মরেছি আপনার মায়ায়, কিন্তু প্রকাশ করতে পারিনি, আর পারবও না। তাতে কি? আপনি না হয় আমার জীবনের ওই দূর আকাশের চাঁদ হয়ে থেকে গেলেন। ছুঁতে না পারি, দেখতে তো পারবো। পূর্ণ চন্দ্রিমার নিয়ন আলো গায়ে মেখে নিজেকে বুঝিয়ে নিব আপনি আমার অপ্রাপ্তিতে গড়ে ওঠা নীরব ভালোবাসা। থেমে যায় ইফরা। গোসলখানার দরজায় শব্দ হচ্ছে।
পানির শব্দটাও থেমে গিয়েছে। সে দ্রুত হাতে ডায়েরিতে কলম ঢুকিয়ে রেখে দেয় যথাস্থানে। মানহার গোসল শেষ। টিয়া রঙের এক গোল চুড়িদার পরেছে মেয়েটা। বেশ মায়াবতী লাগছে। ইফরা এগিয়ে এসে দাঁড়ায় ঘরের মাঝখানে। মানহা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে এসে বলে, বাবা, মীর বাড়ির বৌরানী হঠাৎ আমার কাছে, কাহিনী কি? কিছুটা জোরপূর্বক হাসার চেষ্টা করে ইফরা। সরে গিয়ে দাঁড়ায় মানহার মুখোমুখি। তারপর ধীর কণ্ঠে বলে, মনে হলো একটু আসি। বেশ ভালো করেছো, বসো। ইফরা কথা বলে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মানহার দিকে। শ্যামাঙ্গিনীর চোখ দুটো ভর্তি মায়া। হালকা কোকড়ানো কোমর অবধি ভেজা চুলগুলোতে গামছা দিয়ে হাত বুলাচ্ছে মেয়েটা। মানহা ভেজা গামছা নিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আবারও এসে দাঁড়ায় ইফরার কাছে। কিছু একটা নিয়ে ভাবছে ইফরা। মানহার শরীরে হাত ছোঁয়াতেই চমকে ওঠে সে। বৌরানী, কিছু বলবে বুবু? স্তব্ধ হয়ে যায় মানহা। ইফরার হালকা বয়স। মানহার থেকেও বয়সে বেশ ছোট মেয়েটা। মানহা কিছু সময় চুপ থাকে। মানহার ডাক নামটা উপলব্ধি করতে চেষ্টা করছে। ছাদে যাবে বুবু? মানহা ঘোর থেকে বেরিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমায় তুমি বুবু বলছো বৌরানী? কেন, তোমার বুঝি খারাপ লেগেছে? মানহা ডানে বামে মাথা ঝাঁকায়, যার অর্থ তার খারাপ লাগেনি। ইফরা এগিয়ে এসে হাত ধরে মানহার। বুঝদার মেয়ের মতো বলে, তুমি আমার বয়সে মেলা বড় বুবু, আর বড়দের তো সম্মান দিতে হবে, তাই না? এখন থাকো সব, ছাদে যাবে? বুকে জমানো চাপা কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে নিংড়ে বের করে মানহা বলে, এই দুপুরে ছাদে কেন? রোদ দেখছো? এই সুন্দর রূপ যদি জ্বলে যায়, তবে ছোট নবের মন পাবে কেমনে শুনি? তার চিলের হাসি খেলে যায় ইফরার ঠোঁটে। কিছু বলে না সে। কিছুটা ঘুরে এগিয়ে গিয়ে মানহার পড়ার টেবিলের সামনে কাঠের চেয়ার টেনে বসে। চুপ করে গেলে যে? যে ভালোবাসায় রূপের প্রাধান্য বেশি, তাতে আদতেও ভালোবাসার ছিটে ফোঁটা আছে বুবু? ইফরার করা প্রশ্নে মুখ কালো করে নেয় মানহা। ইফরা বাঁকা হাসে। ভালোবাসা নারীর রূপ দেখে নয়, মন থেকে অনুভব করার জিনিস। বৌরানী! দরজায় থেকে ডাক পড়েছে। ইফরা মানহার থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। রেনুর মা এসেছে। মানহা এগিয়ে যায় দরজার কাছে। নরম স্বরে বলে, কিছু কইবা চাচি? রেনুর মা দ্রুত মাথা নাড়িয়ে বলে, বলুম গো মানহা আপামনি, ছোট নবাব আইয়া পড়ছে, বৌরানী ডাক পড়ছে খাবার টেবিলে। মানহার বুকের মাঝে আবারও শুরু হয় এক অশান্ত ঝড়। দুমড়ে মুচড়ে দিচ্ছে ভিতরটাকে। ইফরা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। মাথার কাপড়টা কিছুটা টেনে দরজার কাছে এসে তাকায় রেনুর মার দিকে। মাথাটা হালকা নিচু করে বলে, আপনি যান, আমরা আসছি। রেনুর মা সম্মতি জানিয়ে জায়গা ত্যাগ করে। ইফরা মানহার মুখের দিকে তাকায়। যাকেই ভালোবাসবে সেই মানুষটাই উড়ান দিবে দূরের ওই নীল রঙের আকাশটা ছুঁতে, আর তুমি থেকে যাবে শেকড় গেথে অপেক্ষার বৃক্ষ হয়ে। মানহা মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। ইফরা আর দাঁড়ায় না। কোনো মতে কথাগুলো শেষ করে ঘর থেকে বেরিয়ে যায় সে। খাবার টেবিলে বসে পানি ভর্তি গ্লাস ঘুরিয়ে চলছে আরাধ্য। পূর্ণিমা প্লেটে প্লেটে খাবার বাড়ছে। রেজা চুপচাপ বসে বসে আঙুল টুকছে। দুজনের সামনে রয়েছে ধোঁয়া ওঠা গরম ভাত। রেনুর মা এক এক করে তরকারি বাটি এনে রাখছে টেবিলে। ইফরা সিঁড়ি দিয়ে নামতেই আরাধ্য উঠে গিয়ে পথ আটকায় তার। এই যে বউ, স্বামী বাড়ি এসেছে, তুমি চাকরি কই গেছিলা? পাড়া করতে শুনি। আরাধ্যকে পাশ কাটিয়ে টেবিলের দিকে এগিয়ে যায় ইফরা। আরাধ্য চোখ পিটপিট করে তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, যা সালা, বউ আমারই পাত্তা দিল না। নিজেকে আরও কিছু বকা দিয়ে এসে ওই ইফরার পিছু পিছু এসে আবারও বসে চেয়ারে। চেঁচিয়ে বলে, আম্মা, খাওন দাও। পূর্ণিমা ছেলের প্লেটে মুরগির রান দিতে দিতে বলে, হাতে মাথায় কেমনে ব্যথা পাইছো বাপজান? মুরগির ঝোল দিয়ে ভাত মাখিয়ে এক লোকমা ভাত মুখে তুলে নেয় আরাধ্য। তরকারিতে লবণ কম হয়েছে। সব কিছু ঠিকঠাক না হলে আবার জনাবের খাওয়া চলে না। মুখের ভাত শেষ করে বলে, বাড়ির লবণ কি ফুরাইয়ে গেছে আম্মা? রেজার প্লেটে তরকারি দিচ্ছিল অরুণিমা। ছেলের এহানো হেয়ালি তার অচেনা নয়। তিনি বেশ অভ্যস্ত এসবে। এই যেমন তরকারিতে লবণ কম হইলে বলে, বাড়ির লবণ কি ফুরাইয়া গেছে আম্মা? আবার বেশি হলে বলে, আজ বুঝি চিনি ভাইপা লবণ দিয়া দিয়েছেন, তাই না আম্মা? তরকারি যদি অতি স্বাদ হয় তবু এই ছেলের মুখে প্রশংসা আশা করা ভুল। বাকি দুটো নিজে বললেও শেষেরটা সে কোনো কালেই বলে না। বরং অরুণিমা মাঝে মাঝে জিজ্ঞেস করে, তরকারি কেমন হয়েছে বাপজান? তখন ছেলে তার মুখ ফুটে বলে, কে রান্না করছে আম্মা? আহ,
আমার তো তরকারির সাথে রাঁধুনির হাত সহ চেটে খেতে ইচ্ছে করছে। অরুণিমা তখন চিন্তায় পড়ে যায়, ছেলে তার প্রশংসা করলো না বদনাম। রেজার প্লেটে মুরগির দ্বিতীয় রানটি তুলে দিয়ে হাঁক ছাড়ে অরুণিমা। রেনুর মা, রান্নাঘর থেকে লবণের ডিব্বা নিয়ে আসো। দুজনকে খাবার বেড়ে দিয়ে টেবিলের একটা চেয়ার টেনে বসে অরুণিমা। তার পাশেই ফাঁকা চেয়ার, কিছুটা ঠেলে দিয়ে তাতে ইফরাকে বসতে ইশারা করে। ইফরা প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বোঝে। অরুণিমা এক প্লেটে ভাত তোলে, পাশাতে মাংসের বাটি হতে মাংস তুলে নেয় প্লেটে। লাউ দিয়ে মাছ রান্না করেছে, মাছের মাথাটা তুলে নেয় একই প্লেটে। ইফরা বসেছে অরুণিমার পাশে, বাম হাত দিয়ে ডান হাতে থাকা চুলটা কিছুটা মুচড়ে হাতের উপরের দিকে ঠেলে দিয়ে ভাত মাখতে শুরু করে অরুণিমা। রেনুর মা লবণের ডিব্বা নিয়ে এসছে, আর হাতের দিকে ডিব্বা এগিয়ে দিতেই সে বলে, লাগবে না চাচি, এমনিতেই মিষ্টি ভেবে নোনতা বিস্কুট কিনেছি, যার স্বাদ মুখে লেগে আছে। আপাতত তরকারিতে লবণ কম হলেও মুখের স্বাদের তফাৎ হয় না। আপনি বরং শামশিরপুতকে লবণ দিন, বেচারার ভবিষ্যৎ সামনে। আরাধ্যের বলা কথায় খুক খুক করে কেসে উঠে রেজা। আসলে কোন কথায় ছোট নবাব কি ঢোকালো, ব্যাপারটা তার চতুর মাথাও বুঝতে অস্বীকার করছে। আরাধ্য সামনের পানির গ্লাসটা রেজার দিকে এগিয়ে দিয়ে বলে, আরে আরে আসতে বেটা, দম এত ছোট হলে চলবে, দম বাড়াও। দ্রুত পানির গ্লাস হাতে তুলে ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলে আরাধ্য। কাশি কমে গিয়েছে, এখন শান্তি। তবে এখানে বেশি সময় থাকলে তার শান্তির 12টা পেরিয়ে 12×2=24 হয়ে যাবে। অরুণিমা ভাত মাখিয়ে লোকমা তুলে ধরে ইফরার মুখের সামনে। ইফরা এত সময় আরাধ্যর করা প্রতিটা কাহিনী শান্ত চোখে দেখছিল, তবে এবার যেন বেশ শক্ত খাইছে। অরুণিমা তাকে খাইয়ে দেবে, এ যেন নেহাতি কল্পনা। মাথাটা হালকা ঘুরিয়ে অরুণিমার দিকে তাকাতেই চোখ দিয়ে খেতে ইশারা করেন তিনি। ইফরার চোখে পানি চুপচুপ করছে, ঝাপসা হয়ে আসছে চোখের মনি। কোনো মতে কান্না আটকিয়ে খাবার মুখে নেয় সে। সকলেই চুপচাপ খাবার খাচ্ছে। মানহা এসেছে, অরুণিমা ইফরাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা তার বেশি ভালো লেগেছে বলে মনে হয় না। মুখে হাসি নেই। আরাধ্যের পাশে একটা চেয়ার খালি আছে। মানহা এগিয়ে গিয়ে বসে। আরাধ্যের হাতে ব্যান্ডেজ দেখে ভীষণ কষ্ট লাগে তার। নরম গলায় মাথা নিচু করে বলে, আপনার হাতে কি করে লেগেছে আরাধ্য ভাই? আরাধ্যর খাবার খাওয়া প্রায় শেষ। প্লেটের এক অংশে অবশিষ্ট আছে রানের হাড্ডি। আরাধ্য হাড্ডি হাতে তুলে নিয়ে মানহার দিকে ঘুরে তাকায়। মানহা মাথা উঁচু করে চোখে চোখ রাখে মানুষটির। কালো মনির ঘন পাপড়ির চোখ জোড়া, অন্যরকম এক সৌন্দর্য। আরাধ্য হাড্ডির মাথায় কামড় দিতে গিয়ে মানহার দিকে তাকিয়ে বলে, খাবি? মানহা ডানে বামে মাথা নাড়ায়, মানে সে খাবে না। আরাধ্য ঘাটায় না তাকে, হাড্ডিতে কামড় দিয়ে বলে, হয়েছে কি, গ্রামে অনেক ভালো মুরগি চোরের আমদানি রপ্তানি হচ্ছে। তা আমি যেহেতু মুরগির প্রেমিক, কি করে আমার জিনিস রপ্তানি করতে দিই কহেন তোমায় টুনটুনি? তা একটু চাটকি পিসিং করতে গিয়ে হাতে লেগেছে। তুমি মারামারি করছো আরাধ্য ভাই? বোকা চেংড়ি, মারামারি কি রে? ওসব আমি কি পারি নাকি? আমি পারি আদর, যত্ন আর সোহাগ করতে, তাই করেছি। মানা ফিক করে হেসে দিয়ে কৌতূহলী হয়ে বলে, তোমার আদরে নিশ্চয়ই তাদের শান্তি লেগেছে। ওইটা আর বলতে, গুনে গুনে আধ ঘন্টা আদর করেছে ছোট নবাব। রেজার খাওয়া শেষ। প্লেটে হাত ধুতে গিয়ে মানহার প্রশ্নের উত্তর দেয় সে। মানহা মুচকি হেসে আবারও আরাধ্যকে বলে, অবস্থা দেখে তো মনে হচ্ছে ভীষণ লেগেছে। ঔষধপাতি কিছু কি এনেছো? এত ভাবিস না, ঠিক আছে, খাবার খা। ইফরা এত সময় চুপচাপ খাচ্ছিল। আশেপাশের সব কথাই তার কানে এসেছে, তবে সে নিজের মতো। ভাতের শেষ লোকমা ইফরাকে খাইয়ে একই প্লেটে ভাত নেয় অরুণিমা। রেনুর মা এক প্লেট ভাত এনে রাখে মানহার সামনে। আরাধ্যের খাওয়া শেষ। চেয়ার ছেড়ে উঠে যাবে, হঠাৎ কিছু মনে করে থেমে যায় সে। রেজার দিকে তাকিয়ে বলে, ওই শামশির পুত, আজকে আমার শ্বশুরবাড়ি যাবি বেটা। আমার বইয়ের বইগুলো আনানোর ব্যবস্থা করবি। বউ আমার শিক্ষিত না হলে আবার গ্রামের লোকে কইবে মীর বাড়ির বউরানি মেট্রিক পাসটাও করতে পারেনি। রেজা আর চোখে একবার ইফার দিকে তাকিয়ে মাথা নাড়ে, তারপর গলা খাদে নামিয়ে বলে, এইটা খুব ভালো সিদ্ধান্ত ছোট নবাব। শুনেছি বউরানি সায়েন্সের ছাত্রী, মেধা ভালো, আশা করি ভালো কিছুই হবে। আহা তাই নাকি? বউ আমার সায়েন্সের ছাত্রী? বেশ ভালোই তো। পদার্থ রসায়ন না পারলেও চলবে। বায়োলজি ভালো জানো তো শোনা? ইফরা উত্তর করে না। সকলের সামনে এমন উদ্ভট প্রশ্নের উত্তর সে কখনোই করবে না। চুপচাপ পানি খেয়ে উঠে দাঁড়ায় সে। আরাধ্য বাঁকা হাসে। ইফরার রাগ আরও কিছুটা বাড়িয়ে দিয়ে বলে, আমি ঘরে যাচ্ছি বউ, জলদি এসো। দুপুরের খাওয়া শেষে তোমাকে জড়িয়ে একটা কম্বল জন্য ঘুম দিতে চাই প্রিয়। উপস্থিত সকলেই প্রায় মুখ চিপে হাসছে। আরাধ্য এগিয়ে যায় সিঁড়ির দিকে। ছেলের এইসব লাগাম ছাড়া কথাতে অরুণিমা মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যায়। এই ছেলে কার মতো হয়েছে? ইফরা ঠায় দাঁড়ানো রয়েছে। মানহা খাওয়া বাদ দিয়ে
তার দিকে তাকিয়ে টিটকারি কেটে বলে, বউরানীর মনে চায় যে ছোট নবাবটাকে কোলে করে নিয়ে যাক। লাজ লজ্জা একটু ভেতরে আনো মেয়ে। স্বামী ডেকেছে এইখানে সং হয়ে না থেকে ঘরে যাও। আরাধ্য ঘরে এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে। চোখ দুটো বড় বড় করে সিলিংয়ের গায়ে তারা গুনছে। দিনের বেলায় তারা, সে কী সব কথা। আরাধ্য চোখ বুঝে গাঢ় এক নিঃশ্বাস টানে। মনে মনে হয়তো নতুন ফোন দেওয়াচ্ছে। মানুষটার চুপ থাকাও ভয়ঙ্কর এক লক্ষণ। হাতের ব্যথা বেড়েছে, গায়ে জ্বর চলে এসেছে কিছুটা। আরাধ্য কিছু সময় পর আবারও চোখ খোলে। না, তার তেজস্ক্রিয় বউয়ের এখনও ঘরে আসার সময় হয়নি। এই মেয়েটা তাকে এক দণ্ড শান্তি দিচ্ছে না। মেয়েটা জেনে বুঝেই এমন করছে। ওই যে বুঝে গেছে না, নাগিনের শীতল শরীর জড়িয়ে না ধরলে আমার চোখে ঘুম আসবে না। হাতে ব্যান্ডেজের দিকে তাকিয়ে তেসরা গলায় বলে, একটুই তো লেগেছে ভাই, একটুখানি চামড়া ছুলে গেছে, তাতেই সালা তুমি তো ব্যথায় বাঁদর নাচ নাচতে চাইছো। হুম, এত সহজে তো আমি কাবু হব না, সে তুমি যতই কনকন করো। হাত থেকে চোখ সরিয়ে আবারও দরজার দিকে তাকায় আরাধ্য। ইফরা এখনো নাই। সে জিহ্বা দিয়ে মাড়ি ঠেলে বলে, এবার তো দেখছি সাপুড়ে হয়ে ঘরে বিন রাখতে হবে, যেন বিন বাজলে আমার নাগিন বউ সব ফেলে আসে। আরাধ্যর ধৈর্য কুলায় না। জিন্সের পকেট হতে টেনে টুনে একটা সিগারেট প্যাকেট বের করে সে সযত্নে প্যাকেটের মাথা খুলে একটা সিগারেট নিয়ে রাখে ঠোঁটের কোণে। বা আমাদের দুই পকেট হাতরে খুঁজে বের করে লাইটার। সিগারেটে আগুন দিতেই বিকট এক গন্ধে ছড়িয়ে পড়ে পুরো ঘর। মুখ ভর্তি ধোঁয়া টেনে শূন্যে ছুঁড়ে গুনগুনিয়ে গান ধরে আরাধ্য। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে, এ কি আজব কারখানা, জাত গেল বলে, এ কি আজব কারখানা। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলে, এ কি আজব কারখানা, জাত গেল বলে। গানের মাঝে কিছুটা হেসে ওঠে। নষ্ট পুরুষের নষ্ট মস্তিষ্কের বিকৃত গান। আরাধ্য ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। খাটের পাশিতে হেলান দিয়ে বালিশ তুলনায় কোলে। ভয়ঙ্কর কিছু ঘুরছে তার মাথায়, যার পূর্বাভাস আরাধ্যের বাঁকা হাসি। ইফরা ঘরে এসেছে, হাতের বাড়িতে কিছু একটা এনেছে। আরাধ্য ঘোর লাগা চোখে তাকিয়ে আছে তার আসার পানে। ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েটা। ছোট ছোট কদম ফেলে একদম বিছানার কাছে এসে দাঁড়ায় সে। চোখ রাখে আরাধ্যের চোখে। লোকটার চোখ দুটা যতটাই শান্ত, ততটাই নিষ্পল। ইফরা কিছু সময় তাকিয়ে থেকে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিতেই আরাধ্য ডেকে ওঠে, রক্ত কমলিনী। ইফরা চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। কিছু সময় চুপচাপ থাকলো। আবারও ভেসে আসে আরাধ্যর মায়াবী এক ডাক, রক্ত কমলিনী। ইফরা তাকায় লোকটার মুখের দিকে, তবে হঠাৎ হেসে ওঠে আরাধ্য। বাহ, রাগলে বুঝি মেয়েদের সুন্দর লাগে, নাকি তোমারই লাগে? আমি শালা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। আপনার জন্য গরম পানি এনেছি, একটু সরে বসুন, হাতের কাঁটা পরিষ্কার করে ঔষধ লাগাতে হবে। মায়া করছো দেখছি। বাহ, কপালে নিশ্চয়ই উন্নতি আসছে বুঝলে। আজকাল দেখছো না কিসব অদ্ভুত ঘটনা ঘটছে। ইফরা কথা না বলে আরাধ্যের থেকে কিছুটা দূরত্ব রেখেই বসে পড়ে তার সামনে। বাড়িতে কিছুটা কুসুম গরম পানি আছে, আর তাতেই ছোট্ট একটা কাপড়ের টুকরা ভেজানো। বেশ দক্ষ হাতে আরাধ্যের হাতের ব্যান্ডেজ খুলে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জায়গাটায় গরম পানিতে ভেজানো কাপড়ে আলতো হাতে পরিষ্কার করে সে। আরাধ্য পুরো সময়টাই চুপ করে দেখছে মেয়েটাকে। ইফরার কাজ শেষ। সাইড টেবিল হতে একটা নাপা বের করে আরাধ্যের হাতে দিয়ে বলে, খেয়ে নিন। এত সময় চুপ থাকলেও এবার আরাধ্য প্রতিবাদ করে বলে, ওইসব সাপের বিষ আমি খাই না। শত্রু বলে যত্নের নামে বিষ দিয়ে মারতে চাইছো বউ? ছ্যা। ইফরা বেশ বড় বড় চোখ করে তাকায়। আরাধ্য নাক কুঁচকে নিয়ে বলে, ছ্যা, আজকাল এক হাঁটুর বয়সী মেয়ে আমাকে চোখ রাঙাচ্ছে। কতটা খারাপ দিন দিলে মাবুদ। ইফরা চোখ বুজে নিজেকে শান্ত করে, তবে চোখ খুলে হাতে থাকা নাপা নিজের মুখে পুরেই ঢকঢক করে পানি খেয়ে আরাধ্যের দিকে তাকিয়ে বলে, খেয়ে নিলাম। আপনার নসিব ভালো হলে তবে জ্বর ভালো হয়ে যাবে, নয়তো দোয়া করব তীব্র থেকে তীব্র জ্বর আপনার শরীর দখল করুক, তাতে যদি পাপগুলো একটু কমে। পানির গ্লাস বেড সাইড টেবিলে রেখে ইফরা উঠতে চায় বিছানা ছেড়ে।
তবে তার আগে তাকে বিছানায় ফেলে শাড়ির আঁচল সরিয়ে তার মুখ ডুবিয়ে দেয় আরাধ্য। ঘটনা এত দ্রুত হয়েছে যে নিজেকে সামলে নিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইফরা। কনুয়ের ক্ষত স্থান হতে আবারও তাজা রক্ত বেরিয়ে আসে আরাধ্যের। সেদিকে কে খেয়াল দেয়? কাছে এসছো, পাশে বসছো, নিজের মর্জি মতো কাজ করছো, বাধা দিইনি। এখন আমি আমার কাজ করব, একটুও বাধা দেবে না মেয়ে। আরাধ্য খসখসে হাতে চেপে ধরে ইফরার কোমর। ইফরার নরম পেটে মুখ ডুবিয়ে কিছুটা সময় মেয়েটার শরীরে ঘ্রাণ নেয় সে। ইফরার ধৈর্য কুলিয়ে উঠছে না। এ যেন ভীষণ অত্যাচার হচ্ছে তার উপর। আরাধ্য বেশ কিছু সময় চুপ থেকে টেনে ধরে ইফরার কোমরে থাকা কালো সুতার ধাগাটা। চামড়ায় টান পড়তে ব্যথায় চোখ খিচে নেয় ইফরা। পেটের উপর হালকা করে নাক ঘষে মুখ তুলে আরাধ্য বলে, এই যে রক্ত কমলিনী, কোমরের সুতাটা খুলে ফেলি বউ। ইফরা ধপ করে চোখ খুলে ফেলে। রাগ লাগছে তার। এই মানুষটা সুতোর পিছনে কেন পড়ে আছে আল্লাহর মালিক জানেন। দাঁতে দাঁত কটমট করে ইফরা বলে, কেন? ওটা আপনার বাড়ির কোন কাজে বাঁধা দিয়েছে? দুষ্টু হাসে আরাধ্য। সুতার দিকে একবার তাকায়, পরক্ষণে তাকায় ইফরার মুখের দিকে। বাড়ির কাজ বাধা না দিলেও আমার কাজে দিচ্ছে। ইফরা ছটফট করছে, পালাতে চাইছে আরাধ্যের থেকে। তবে এই মানুষের থেকে পালানো কি কখনো সম্ভব? একদম নয়। ইফরা হালকা ঝাড়ি দেয় আরাধ্যকে। সরে ঘুমান আপনি। ও বউ, খুলতে দাও না। একদম নয়, দূরে যান। এক চোখ বন্ধ করে জিহ্বা দিয়ে মারি ঠেলে আরাধ্য। খানিক সময় নিয়ে কিছু একটা ভেবে বলে, নাগিন, তোমার কি মনে হয় তুমি মানা করলে আমি বুঝি শুনবো? হুম, একদম নয়। ওসব বালছেড়া কথা আমাকে বলতেছো না তো। খুলবো বলেছি মানেই বিসমিল্লাহ। আর তো কথা শোনে না। কোনো মতে নিজের কথা শেষ করে দাঁত দিয়ে কামড়ে ছেড়ে দেয় ইফরার কোমরের থাকা। যুদ্ধ জয় করেছে সে। পিটপিট চোখ তুলে তাকায় ইফরার দিকে। মেয়েটার চোখ টলমল করছে। রক্ত কমলিনী, কাঁদছো তুমি? ইফরা কথা বলে না। আরাধ্যর উপর জমে থাকা ঘৃণা যেন আরও বৃদ্ধি পেয়ে যায় তার। ফট করে মাথাটা ডান দিকে ঘুরিয়ে নেয় সে। তাতে আরাধ্যের কি? সে তো ভালো কাজ করছে। জিনিসটা বড্ড সস্তা। জিন্সের পকেট হতে বেশ চ্যাপ্টা চেন জাতীয় এক কোমর বন্ধনী বের করে খুব যত্নে তার রক্ত কমলিনীর কোমরে পরিয়ে দেয়। উফ, এখন ভীষণ শান্তি লাগছে তার। জায়গার জিনিস জায়গায় পড়িয়েছে সে। ফর্সা দেহে সোনালি জিনিস বরাবরই ঝলক দেয়। যদি তা হয় স্বর্ণে, তবে যেন আর কথাই নেই। বেশ কিছু সময় তাকিয়ে থেকে আরাধ্য আবারও মুখ ডুবিয়ে দেয় ইফরার পেটে।